ষড়যন্ত্রতাত্ত্বিক শেখ হাসিনা। বাংলাদেশে মধ্যবাম রাজনীতির ঝান্ডাধারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমশই ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্বের দিকে ঝুঁকছেন। এবং সর্বশেষ জানাবো ভারতের নির্বাচন থেকে বাংলাদেশ যা শিখতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ষড়যন্ত্রতাত্ত্বিক শেখ হাসিনা। বাংলাদেশে মধ্যবাম রাজনীতির ঝান্ডাধারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমশই ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্বের দিকে ঝুঁকছেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতাদর্শ খুঁজে বের করার চেষ্টা করাও নিরর্থক। 40 বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আছেন শেখ হাসিনা। এই দলটিকে বাংলাদেশের মধ্য বামপন্থী রাজনৈতিক ধারার প্রতিভূ ভাবা হয়, কিন্তু টানা শাসনের 16 বছরে এসে হাসিনা ক্রমেই সব কিছুতে ষড়যন্ত্র খুঁজে পাওয়া বিকারগ্রস্ত প্রতিক্রিয়াশীলদের মতো আচরণ করছেন। ইসলামপন্থীদের সঙ্গে হাসিনার অতীত খুনসুটি অজানা কিছু নয়। 2006 সালে তিনি ব্যক্তিগত উদ্যোগে ধর্মভিত্তিক 4টি দলের সঙ্গে লিখিত চুক্তি করেছিলেন, এমনকি ফতোয়া বৈধ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। যদিও দলের ভেতরকার ধর্মনিরপেক্ষ শিবিরের বিরোধিতার মুখে তাকে সেই অবস্থান থেকে সরে আসতে হয়েছিল। আবার 2013 সালে বিভিন্ন উগ্রপন্থী দাবি দাওয়া নিয়ে হেফাজতে ইসলাম দৃশ্যপটে আসার পর হাসিনার প্রশাসন কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটির সঙ্গে সমঝোতায় পৌঁছায়। তারই ফলশ্রুতিতে তিনি কওমি জননী খেতাবেও ভূষিত হয়েছিলেন। কেউ কেউ একে রাজনৈতিক কলাকৌশলের অংশ বলে উড়িয়ে দিতে পারেন, কিন্তু হাসিনার সাম্প্রতিক কিছু কার্যকলাপ থেকে ইঙ্গিত মিলছে যে তার কিছুটা মজ্জাগত পরিবর্তনও হয়েছে। বাল্যবিবাহ নিয়ে তার অবস্থানের কথাই ধরা যাক। আওয়ামী লীগ সরকার আইন পাশ করে শর্ত সাপেক্ষে 16 বছর বয়সী মেয়ে শিশুদের আইনগতভাবে বিয়ে দেওয়ার সুযোগ করে দেয়। এভাবেই বিএনপি আমলের কষ্টার্জিত একটি সামাজিক সাফল্যকে ভেস্তে দিয়ে দেশকে উল্টো পথে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ। শাসক দলের নেতারা কথায় কথায় বিএনপিকে মৌলবাদীদের দোসর আখ্যা দিতে কসুর করেন না, কিন্তু মেয়ে শিশুদের বিয়ে দেওয়ার পক্ষে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা জোর গলায় সেই বক্তব্য রেখেছিলেন তা দেশের রক্ষণশীল মৌলবাদীদেরও লজ্জায় ফেলে দেবে। ইদানিং হাসিনা বলাবলি করছেন সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি করতে দিলে তাকে ক্ষমতায় রাখতে যুক্তরাষ্ট্রের নাকি অসুবিধা হতো না। এই আলাপও নতুন কিছু নয়। বাংলাদেশের স্বাধীনতারও আগে 60-এর দশকে ভারতীয় ভাষ্যকাররা এই তত্ত্বের জন্ম দেন। 70-80-এর দশকে বাংলাদেশেও মাঝে মাঝেই এই তত্ত্ব চাউর হতো, কিন্তু কখনোই এই বক্তব্যের পক্ষে নথিপত্র বা দালিলিক প্রমাণ হাজির করা হয়নি। যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়ে হাসিনা এখন এসব খেলো তত্ত্বকে মূল ধারায় নিয়ে এসেছেন। শুধু তাই নয়, কথিত পশ্চিমা চক্রান্তের মধ্যে তিনি ডানপন্থী গালগপ্প ঢুকিয়েছেন। সম্প্রতি এক রাজনৈতিক সভায় এক শ্বেতাঙ্গ ব্যক্তিকে উদ্ধৃত করে তিনি বলেছেন, পার্বত্য চট্টগ্রাম ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো নয়া খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনা চলছে, আর এই চক্রান্তের সায় দিচ্ছেন না বলেই নাকি তার উপর যুক্তরাষ্ট্রের এত গোস্বা। তার এসব উদ্ভট কথাবার্তাকে গুরুত্বের সঙ্গে নেয়ার হয়তো কিছু নেই, তবে দেশের সংখ্যালঘু খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য এই বক্তব্য অত্যন্ত অপমানজনক। এই সম্প্রদায়ের অনেকেই আওয়ামী লীগের সমর্থক। অতীতে তাদের ওপর সন্ত্রাসী হামলাও হয়েছে। আর পূর্ব তিমুর যদি এত খারাপ রাষ্ট্রই হয়ে থাকে, তাহলে মুজিব বর্ষ উদযাপনের সময় পূর্ব তিমুরের স্বাধীনতার নায়ক ও বর্তমান রাষ্ট্রপতি হোজে রামোস হোর্তাকে আমন্ত্রণ জানালো কেন বাংলাদেশ সরকার? জাতিসংঘে গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানদের সাক্ষাৎ না জুটলে এই হোজে রামোস হোর্তার সঙ্গে বৈঠক করে তো হাসিনার মুখ রক্ষা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোভনীয় পদে নিজের মেয়ের প্রার্থিতায় সমর্থন দিতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীকে তার কাছে কেন পাঠিয়েছিলেন হাসিনা? মূলত পূর্ব তিমুর আর দক্ষিণ সুদানের উদাহরণ টেনে পার্বত্য চট্টগ্রামে কথিত খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠান এই ষড়যন্ত্র তত্ত্ব জনপ্রিয় করেছিলেন বাংলাদেশের সামরিক গোয়েন্দাদের ঘনিষ্ঠ কিছু ভাষ্যকার। এদের একজন সম্প্রতি লিখেছেন, তিনি দীর্ঘ 28 বছর ধরে এই ষড়যন্ত্র নিয়ে কথা বলে এসেছেন। হাসিনার বক্তব্যে তার দীর্ঘ প্রচারণা যেন এক ধরনের স্বীকৃতি পেল। এই তত্ত্বের মধ্যে ইহুদি বিদ্বেষী উপাদানও রয়েছে। ভারতের মণিপুর ও মিজোরামের ক্ষুদ্র দুটি জাতিসত্তার মানুষকে কেউ কেউ প্রাচীন ইহুদিদের হারিয়ে যাওয়া 12টি গোত্রের অন্যতম বলে মনে করেন। মিজোরামের এই আদিবাসীরা নাকি এই কল্পিত খ্রিস্টান রাষ্ট্রের বাসিন্দা হবেন। স্পষ্টতই হাসিনা এই বিষয়টি জানতেন।
তাই এর মধ্যে তিনি আবার ফিলিস্তিনকেও টেনে এনেছেন। বাংলাদেশে মধ্য ডানপন্থী রাজনীতির প্রতিনিধি হলো বিএনপি, যাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার আগে একজন জেনারেল ছিলেন। এমন আরেকটি দল হলো জাতীয় পার্টি, যাদের প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদও ছিলেন একজন সামরিক শাসক। জামায়াতে ইসলামের মতো ইসলামপন্থী দলগুলোর লক্ষ্য ছিল রাষ্ট্রীয় নীতিতে প্রভাব বিস্তার করা, কিন্তু মধ্য ডানপন্থী দলগুলোর বয়ান ছিল ভারত বিরোধিতা কেন্দ্রিক। আর এই ভারত বিরোধিতার অন্যতম অনুষঙ্গ হলো পার্বত্য চট্টগ্রাম, যেখানে 90-এর দশকের পর থেকে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করা সত্ত্বেও সেনাবাহিনী তাদের অবস্থান ছেড়ে যায়নি। এই অব্যাহত সামরিক দখলদারিত্ব জায়েজ করতে পাহাড়ে খ্রিস্টান রাষ্ট্র সৃষ্টির তত্ত্ব মাঠে ছাড়া হয়। জনমনে মিথ্যা ত্রাস জিয়ে রাখতে এভাবেই ভুয়া শত্রু তৈরি করা হয়। কিন্তু বিএনপির মতো দলও কখনো এসব কথিত চক্রান্তকে গুরুত্বের সঙ্গে নেয়নি। গুটি কয়েক চরম ডানপন্থীদের মাঝেই এই তত্ত্ব এতদিন জনপ্রিয় ছিল। হেফাজতে ইসলামের কুখ্যাত 13 দফা দাবির একটি দাবির লক্ষ্য ছিল পার্বত্য চট্টগ্রামকে নিয়ে পশ্চিমা খ্রিস্টান সুগভীর ষড়যন্ত্র নস্যাৎ করা। এত লোক থাকতে শেষ পর্যন্ত শেখ হাসিনার মাধ্যমে এইসব ছাইপাশ মূলধারায় প্রবেশ করল। তবে হাসিনা এই কথিত চক্রান্ত নিয়ে যা বলেছেন সেটা যেমন আগ্রহোদ্দীপক, তেমনি যা বলেননি সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। এই ষড়যন্ত্র তত্ত্বের আদি সংস্করণের ভাষ্য হল মিজোরাম সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় খ্রিস্টান অধ্যুষিত রাজ্যগুলো এই নয়া খ্রিস্টান রাষ্ট্রের অংশ হবে। কিন্তু হাসিনা নিজের বক্তব্যে ভারত নিয়ে টু শব্দটিও করেননি, কারণ সস্তা জনপ্রিয়তা পেতে গিয়ে তিনি অনুগ্রাহক ভারত সরকারকে চটানোর ঝুঁকি নিতে চাননি। আজ কল্পনা করাও কঠিন যে শেখ হাসিনার সরকার 1997 সালে আদিবাসী জুম্ম বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল, যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামে অপেক্ষাকৃত শান্তি নেমে আসে আর সেনা উপস্থিতির প্রয়োজনীয়তাও কমে যায়। বাংলাদেশের সামরিক প্রভাবের মোকাবিলা করতে গিয়ে হাসিনা তার রাজনৈতিক পুঁজির বড় একটি অংশ একসময় ব্যয় করেছেন। আমরা আজ সেই রাজনীতিকের এক দুঃখজনক অবনমন প্রত্যক্ষ করছি। হাসিনাকে নিয়ে একটি মুখরোচক আলোচনা হলো তার অনেক বিতর্কিত পদক্ষেপের নেপথ্যে নাকি রয়েছে শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার হতাশা। তিনি 1997 সালে সামরিক গোষ্ঠী আর তৎকালীন ডানপন্থী শিবিরের বিরাগ ভাজন হয়ে শান্তি চুক্তি করেছিলেন। 20 বছর পর 7.5 লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে প্রবেশ করার অনুমতিও দিয়েছিলেন। বিনিময়ে শেখ হাসিনা হয়তো নোবেল শান্তি পুরস্কার প্রত্যাশা করেছিলেন, কিন্তু শ্বেতাঙ্গ পশ্চিমা সমাজ ও সরকারগুলোর কাছ থেকে আকাঙ্ক্ষিত স্বীকৃতি না পেয়ে তিনি এখন ষড়যন্ত্র তত্ত্বের ঘাড়ে সওয়ার হয়েছেন, এমনটা বললে অত্যুক্তি হবে না। ভারতের নির্বাচন থেকে বাংলাদেশ যা শিখতে পারে। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে সারা বিশ্বে এখন চর্চা হচ্ছে। রোববার টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তবে এবার বিজেপি এককভাবে সরকার গঠন করতে পারেনি। এনডিএ জোটকে দিল্লির মসনদে বসতে হয়েছে নরেন্দ্র মোদীকে। লোকসভা নির্বাচনে জিতেও হেরেছেন মোদী এবং তার দল বিজেপি। অন্যদিকে এই নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছে 99টি আসন। বিজেপির চেয়ে উপমহাদেশের প্রাচীনতম দলটি অনেক পিছিয়ে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট নির্বাচনে 234টি আসন পায়। আসন বিবেচনায় কংগ্রেস নির্বাচনে হেরে গেছে, কিন্তু হেরেও নির্বাচনে জয়ের আনন্দ উপভোগ করছে কংগ্রেস এবং তার মিত্ররা। ভারতের জোট সরকারগুলোর ইতিহাস খুব একটা সুখের নয়। জনগণের কাছে তাদের অঙ্গীকার পূরণের চেয়ে জোটের শরিকদের মন রক্ষায় তাদের ব্যস্ত থাকতে হয়। কথায় কথায় উঠতে বসতে শরিকরা ধমক দেয়, সরকার থেকে সরে যাওয়ার হুমকি দেয়। তাই রোববার গঠিত এনডিএ জোট সরকার কতদিন টিকবে তার সময়ই বলে দেবে। তবে এই নির্বাচনকে সারা বিশ্বে গণতন্ত্রের অনবদ্য কাব্য বলে স্বীকৃতি দিয়েছে। ভারতের নির্বাচন আসলে জনগণের ক্ষমতায়নের বিজয়, গণতন্ত্রের জয়। এক্সিট পোল, জরিপ, পূর্বানুমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ভারতের জনগণ। এই নির্বাচন বিজেপি এবং কংগ্রেসের জন্য শিক্ষা। শুধু কংগ্রেস বিজেপি না, সারা বিশ্বের রাজনৈতিক দলগুলোর জন্য এই নির্বাচন একটি শিক্ষণীয় মডেল। ভারত প্রমাণ করল গণতন্ত্র কেন সেরা শাসন পদ্ধতি। বাংলাদেশে ধুঁকতে থাকা গণতন্ত্রের জন্য এই নির্বাচন দৃষ্টান্ত। এই নির্বাচন থেকে অনেক কিছুই পেতে পারে বাংলাদেশের রাজনীতি। এই নির্বাচন বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের জন্য শিক্ষণীয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের কথায় ধরা যাক, এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগ চুলচেরা বিশ্লেষণ করতেই পারে। ভারতের নির্বাচন অনেক বিষয়ে আওয়ামী লীগের জন্য সতর্কবার্তা এবং অনুপ্রেরণাও বটে।
নির্বাচনের আগে বিজেপি, কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল। অতি আত্মবিশ্বাসী বিজেপি নেতারা 400 আসনের আওয়াজ তুলেছিল। কংগ্রেসের মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলেও কৌতুক করেছিলেন ডার্ক সাইডে বিজেপি নেতারা। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী হয়েছিলেন উপহাসের পাত্র। কিন্তু ভোটাররা বিজেপির দর্পচূর্ণ করে দিয়েছে। জনগণ বিজেপির দম্ভের জবাব দিয়েছে ভোটের ব্যালটে। অতি অহংকার যে কোনো দলের জন্য ক্ষতিকর। এটা ভারতের নির্বাচনের অন্যতম শিক্ষা। টানা 4 বার ক্ষমতায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের মধ্যেও অহংকার এবং অতি আত্মবিশ্বাস এখন ব্যাধিতে পরিণত হয়েছে। বিজেপির মতো আওয়ামী লীগের নেতারাও বিরোধী দল নিয়ে ঠাট্টা মশকরা করেন। আওয়ামী লীগের কারো কারো একমাত্র কর্ম সকাল সন্ধ্যা বিএনপিকে গালমন্দ করা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।